50% শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প সরাসরি ভারতের। অনেকেই প্রশ্ন করছেন যে এতে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হলো, আবার অনেকে বলছেন যে সাপে বড় হলো। ভারত এগিয়ে আছে অন্য একটি কারণে। তার কারণটা হলো দক্ষ এবং তার সঙ্গে মেধাযুক্ত শিল্পের প্রশ্ন এলেই ভারত সেখানে চমক দেখিয়ে দিচ্ছে। যতই মুখে যা কিছু বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্রে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে, সিভিল নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে একটা পার্টনারশিপে আসতেই হবে। সেটা আজ হোক, কাল হোক, এবং মুখে বলতেও হচ্ছে এবং রয়েওছে। তাহলে এই ট্যারিফটা চাপানো হচ্ছে কেন? White House Trade Advisor Peter Navarro and US Treasury Secretary Scott Bessent have accused India of indirectly funding Russia's war against Ukraine by boosting Russian oil purchase. অর্থাৎ রুশ দেশ থেকে আমরা তেল কিনছি এবং তার জন্য নাকি আমরা যুদ্ধকে ফান্ড করছি। আমাদের উপর যতই চাপ আসুক আমরা আমাদের মতো এগিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী এই কথাটি বললেন? ইউএস যে ট্যারিফ চাপিয়েছে চাপাক, আমরা যদি কম টাকায় তেল রুশ দেশ থেকে আনতে পারি, তেলের দাম যদি আস্তে আস্তে করে কমে, তাহলে তার প্রভাব কিন্তু গোটা দেশ জুড়ে পড়বে। যদি এইভাবে চলতে শুরু করে তাহলে মার্কিনীদেরও কিন্তু লাভ হবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও চাপে পড়বে। তাছাড়া আপনারা তো সবাই জানেন যে নরেন্দ্র মোদী শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন চীনে। চীনের এখন অভ্যন্তরীণ যা অবস্থা এবং বিশ্ব রাজনীতিতে এখন যা অবস্থান, সেখানে চীন ভারতের সঙ্গে কোনো রকম বিরোধিতা তো দূরের কথা, বরং ভারতের সঙ্গে মিত্রতা চাইছে। সুতরাং অনেকেই বলছেন সাময়িকভাবে একটু বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সাপে বড় হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ আমরা আমাদের পায়ে আরো জোরে দাঁড়াবো। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আমরা সবাই এতদিনে জানি ছিল 17, হয়েছিল 25, এখন 50% শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প সরাসরি ভারতের ওপর। অনেকেই প্রশ্ন করছেন যে এতে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হলো, আবার অনেকে বলছেন যে সাপে বড় হলো। কেন সাপে বড় হলো, কেন ভারতের ভালো হলো, আর এই ট্যারিফ ওয়ার, এই যুদ্ধটা আসলে কি, এ নিয়েই আজকের আলোচনা। আজকের আলোচনার শীর্ষক হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইউএসএ, অর্থাৎ মার্কিন এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্কে আদৌ কি ছায়া ফেলবে, প্রতিফলিত হবে, ভারতের কি খুব ক্ষতি হবে, এসব নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে বিদেশে এবং দেশে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্যের চাহিদা আছে। এই পণ্যের চাহিদা চীন থাকা সত্ত্বেও রয়েছে। তার কারণ আমাদের উৎকর্ষ, আমাদের সৃষ্টিশীলতা এবং সর্বোপরি আমাদের যে পণ্য, সেই পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে তারা পছন্দ করেন, কারণ তা টেকসই, সস্তা। কিন্তু যদি সস্তার কথাই ধরা হয় তাহলে হয়তো চীনের তুলনায় সস্তা নয়। চীন খুব সস্তায় দিতে পারে, তার কারণ চীনে যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থায় ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার পর জেলা মানুষকে খাটানো হচ্ছে। সেখানে যন্ত্রের মতো মানুষ খাটছে এবং শ্রম একেবারে ন্যূনতম। কিন্তু ভারত এগিয়ে আছে অন্য একটি কারণে। তার কারণটা হলো দক্ষ এবং তার সঙ্গে মেধাযুক্ত শিল্পের প্রশ্ন এলেই ভারত সেখানে চমক দেখিয়ে দিচ্ছে। এবং ইউরোপ, আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় তো বটেই, এমনকি কোনো ক্ষেত্রে
চীনের থেকেও আমরা যে পণ্য তৈরি করছি সেই পণ্য অনেক বেশি তথাকথিত চীনের সস্তা পণ্যর থেকেও অনেক বেশি শুধু ভালো নয়, টেকসই। আপনারা জানেন বাংলা একটা কথা আছে, সস্তার তিন অবস্থা। অনেকেই বুঝে ফেলেছেন চীনের যে জিনিসপত্র রয়েছে তার অবস্থা এরকমই, অর্থাৎ খুব সস্তায় একেবারে আমরা জানি যে বিরাট অংশের মানুষ ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট কাজ করে যন্ত্রের মতো উৎপাদন করছে, কিন্তু যে পদার্থ বা মেটেরিয়াল রয়েছে তার ঘাটতিতে দামে সস্তা হলেও আদতে কিন্তু লাভ হয় না। কারণ একটু খুব স্পষ্টভাবে আপনাদের জানা, ধরুন আপনারা একটি পেন কিনলেন, পেনটি চীনে তৈরি হয়েছে এবং অনেক সস্তায় পাচ্ছেন, পাইকারি দরে আরও সস্তা, যেটা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কিন্তু এর যে পদার্থ রয়েছে সেই পদার্থটা যদি টেকসই না হয় তাহলে আপনাকে এক মাসে হয়তো 3টে পেন কিনতে হবে। কিন্তু ভারতে যে উৎপাদন যেভাবে আমরা তৈরি করছি, মানে উৎপাদিত হচ্ছে পেন যেভাবে, সেক্ষেত্রে ওই একই ধরনের পেন দামে অল্প একটু বেশি, কিন্তু 2 বছর 3 বছর টিকে যাবে। অনেকে বলছেন সস্তার থেকে টেকসই, এবং আমরা যদি ইংরেজিতে যাকে বলে লং টার্ম, অর্থাৎ আমরা যদি একটা বিরাট সময় ধরে পরীক্ষা চালাই তাহলে দেখব আসলে ভারতের পণ্য এগিয়ে রয়েছে। আর সেই জন্যেই মার্কিন যুক্তরাষ্ট্রেও ভারতের বিভিন্ন পণ্যের চাহিদা এতটাই ছিল যে সেটা কোথাও চীনকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল। ট্রাম্প সাহেব কি করলেন? তিনি এসে প্রথমে 17 ছিল, তারপর 25, তারপর আরও 25, অর্থাৎ এই মুহূর্তে 50% শুল্ক বাড়িয়ে দিলেন। এবং এ নিয়েই আমাদের আলোচনা। প্রথমে আমরা যে আলোচনাটা করব তাতে ভারতের কত ক্ষতি হলো এক নজরে দেখে নেব। দ্য হিন্দু লিখছে, ইউএস গেটস রেডি টু ইম্পোজ অ্যাডিশনাল ট্যারিফস অন ইন্ডিয়া ফ্রম August 27, ইস্যুজ অফিসিয়াল নোটিফিকেশন। অর্থাৎ 27 তারিখেই নোটিফিকেশন, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করে শাস্তিও ঘোষণা করে দিয়েছে এবং 50% হারে শুল্ক দিতে হবে। The US government is getting ready to implement the 25% additional imposed on India by President Donald Trump, which are to come into effect on August 27. The Department of Homeland Security, DHS, on Tuesday, August 26, uploaded a notification of the new tariffs that it said would be published in the official register on Wednesday, 27. হয়ে গেছে। The duties set out in the annex to this document are effective with the respect to the products of India. এখানে খুব গুরুত্বপূর্ণ, পরিষ্কার লিখেছে, the products of India that are entered for consumption or withdrawn from warehouse for consumption on or after 12:01 a.m. Eastern Daylight Time, August 27, 2025. The DHS notification set. পরিষ্কার লিখে দিয়েছে, একেবারে আমরা জানি বলবৎ হয়ে গিয়েছে। This additional tariff will not apply to imports of iron, steel, aluminium products, passenger vehicles such as sedans, sport utility vehicles, crossover utility vehicles, minivans and cargo vans, light trucks or semi-finished copper and intensive copper derivatives product among others. অর্থাৎ দেখুন, স্টিল, অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধরনের গাড়ি যেমন সেডান, স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস অর্থাৎ স্পোর্টস কার, ক্রসওভার ইউটিলিটি ভেহিকলস, মিনি ভ্যানস, কার্গো ভ্যান, লাইট ট্রাকস এবং সেমি ফিনিশড কপার, অর্থাৎ যে কপারটা পুরোপুরি নয় কিন্তু সেমি ফিনিশড, এবং ইন্টেন্সিভ কপার ডেরিভেটিভস প্রোডাক্ট অর্থাৎ তামার তৈরি অন্যান্য জিনিসপত্র, এগুলোতে ইম্পোজ হচ্ছে না, অর্থাৎ এগুলোতে সেই ট্যারিফ দিতে হচ্ছে না। আপনারা যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি যে কথাটা বলছিলাম যে এই সব দ্রব্যের চাহিদা তুঙ্গে রয়েছে
এবং এই যে ধরুন স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল অথবা ধরুন প্যাসেঞ্জার ভেহিক্যাল, কার্গো ভ্যান, লাইট ট্রাকস, তারপর ধরে রাখুন সেমিফিনিশড কপার, ইন্টেন্সিভ কপার ডেরিভেটিভস অর্থাৎ তামার যন্ত্রপাতি, এগুলোতে আর কাউকে বিশ্বাস করতে পারে না। এগুলো ভারত থেকেই যাবে, ভারতের মার্কেট সেখানে অটুট থাকবে। অর্থাৎ এক কথায় আমি যে কথা বলছিলাম যে ভারতকে তারা বিশ্বাস করে যে এই সমস্ত দ্রব্যাদি ভারতের থেকে আর কোথাও মার্কিন নাগরিকরা ভালো পাবেন না এই টাকায়। সুতরাং তারা নিজেদের স্বার্থ বুঝে তারা এগুলোকে ছাড় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছাড়ের মধ্য দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার, মার্কিন যুক্তরাষ্ট্রে জানেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি যে পরিমাণ ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দিয়েছেন, এই ট্রেড ট্যারিফ চাপানোর জন্য চাপা অসন্তোষ তো মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এবং এই জিনিসগুলোকে যদি না ছাড় দিতেন তাহলে কিন্তু সেই অসন্তোষ একটা বিরাট আকার ধারণ করত। তা প্রশমিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলোকে ছাড় দিয়েছেন। মিন্ট লিখছে, ইন্ডিয়া ইউএস প্লেজ টু বুস্ট এনার্জি টাইজ উইথ ফোকাস অন অয়েল, সিভিল নিউক্লিয়ার এনার্জি, সেজ ইউএস এম্বাসি amid Trump's tariff blow. What's next for India-US ties? Speaking on the future of the Indo-US trade partnership, Feng said, as we look to the future, the United States remains committed to working with India through the export of high-quality, world-class products and services to help India achieve its goal of energy security and economic growth. The India-American Chamber of Commerce has been a steadfast partner in advancing US exports to Indian market in energy sector. দেখুন, এই এনার্জি সেক্টর বলতে গেলে কি বোঝায়? এনার্জি সেক্টর হচ্ছে অয়েল, গ্যাস, সিভিল নিউক্লিয়ার এনার্জি, এবং আমরা যার সঙ্গে কথা বলছিলাম, মানে যার কথা আমরা বলছি, তিনি হচ্ছে জিওবিং ফেং। তিনি কে? তিনি অত্যন্ত এই বিষয়ে বিশেষজ্ঞ। তিনি বলছেন, যতই মুখে যা কিছু বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্রে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে, সিভিল নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে একটা পার্টনারশিপে আসতেই হবে। সেটা আজ হোক, কাল হোক, এবং মুখে বলতেও হচ্ছে এবং রয়েওছে। তাহলে এই ট্যারিফটা চাপানো হচ্ছে কেন? অর্থাৎ একদিকে ট্রেড ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেওয়া, অন্যদিকে তো তলায় তলায় যা ছিল সবই ঠিক থাকছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে এরকম দুমুখ নীতি কেন নেওয়া হচ্ছে? স্টিভ ইউএস ট্যারিফ সেট টু হিট ইন্ডিয়ান এক্সপোর্ট ফ্রম ওয়েডনেসডে, বুধবার থেকে যেটা হিট করেছে ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যারিফ কোনো এক্সাম্পশন নেই, ইম্প্যাক্ট আমাদের ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে অত্যন্ত বেশি, এবং এর ইম্প্যাক্টটা বলছে 12 বিলিয়ন ইউএস ডলার। টেক্সটাইলের ক্ষেত্রে অর্থাৎ গার্মেন্টসের ক্ষেত্রে এর এফেক্ট পড়বে, এটা হচ্ছে 5 বিলিয়ন ইউএস ডলার। এবং আপনারা দেখুন জেমস অ্যান্ড জুয়েলারি, সেক্ষেত্রেও এফেক্ট পড়েছে। তার কারণ এগুলোতে বুঝতেই পাচ্ছেন যে ট্যারিফ মানে কোনো এক্সাম্পশন নেই। সেখানে জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রে ভারতের রত্ন, ভারতের অলংকার, তার তো একটা বিরাট চাহিদা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানেও প্রভাব পড়বে, কিন্তু মধ্যমানের প্রভাব পড়বে, সেটা হচ্ছে 5 ইউএস ডলার। এছাড়া ফার্মাসিউটিক্যালস, আপনারা জানেন ওষুধ তৈরির ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিরাট ট্যারিফ চালানো হয়নি, অর্থাৎ ট্যারিফ যেটা শুল্ক, যে ট্রেড ট্যারিফ চাপানো হয়েছে সেটা অতটা দেওয়া হয়নি। সুতরাং তার ক্ষেত্রে প্রভাব পড়বে কম, অনেকে বলছেন 0 বিলিয়ন ইউএস ডলার। স্মার্টফোনের ক্ষেত্রেও ঠিক তাই, 0 বিলিয়ন ইউএস ডলার। কেমিক্যালসের ক্ষেত্রে অত্যন্ত বেশি পড়বে। ফুড বিভারেজের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে খাদ্য পানীয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত থেকে যেগুলো যায় সেক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে আমাদের ব্যবসায়। অয়েল এবং গ্যাসে আমাদের খুব একটা প্রভাব পড়বে না, কারণ ইউএসএতে আপনারা জানেন অয়েল আর গ্যাসের ক্ষেত্রে আমাদের বিরাট যে অবদান রয়েছে তা নয়, সুতরাং খুব প্রভাব পড়বেই না, অত্যন্ত কম প্রভাব পড়বে। অটোতে প্রভাব পড়বে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়বে, সব মিলিয়ে প্রায় 44 বিলিয়ন ইউএস ডলারের প্রভাব পড়বে। এটা একটা বিরাট ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনারা অনেকেই জানেন আমাদের গোটা অর্থনীতিতে বলা হয়
যে একটা বিরাট অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের যে আয় হয় সেই আয়টা নিছক কম নয়। কিন্তু অনেকে বলছেন যে না, এটা একটা বিরাট ক্ষতি, যে তা নয়। কেন নয় বলছে? আপনারা একটু দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন অজুহাতে এই শুল্কটা চাপিয়ে দিল। White House Trade Advisor Peter Navarro and US Treasury Secretary Scott Bessent have accused India of indirectly funding Russia's war against Ukraine by boosting Russian oil purchase. অর্থাৎ রুশ দেশ থেকে আমরা তেল কিনছি এবং তার জন্য নাকি আমরা যুদ্ধকে ফান্ড করছি। আমাদের ট্রেড ট্যারিফ বাড়িয়ে দিয়ে তারা নাকি এই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যাতে যুদ্ধের জন্য রসদ জোগাড় না করতে পারে, অর্থ জোগাড় না করতে পারে, তার জন্য যেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। মানে এমনটাই ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রের এমনটাই প্রচার। The US customers have already stopped new orders, said Pankaj Chadda, President of Engineering Export Promotion Council. With this additional tariff, the exports could come down by 20 to 30% from September onward. অর্থাৎ তিনি কি বলছেন যে সেপ্টেম্বর থেকেই 20% থেকে 30% কমে যেতে পারে, এবং এটাই তো স্বাভাবিক। দাম বেড়ে গেলে লোকে কেন কিনবে? Government has promised financial aid such as greater subsidies on bank loans and support for diversification in the event of financial losses. অর্থাৎ যে যে শিল্পতে এর গভীর প্রভাব পড়েছে, আমাদের ব্যাংককে বলা হয়েছে ঋণ দেওয়া হোক, আমরা সহজ শর্তে ঋণ দেওয়া হবে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের তাদের সাহায্য করা হবে। The US customer have already stopped new orders, said Pankaj Chadda. অর্থাৎ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আমাদের খদ্দের ছিল, তারা ইতিমধ্যে অনেকে কোনো রকমভাবে আমাদের সঙ্গে নতুন কোনো অর্ডার তারা দিচ্ছেন না, সেটা থামিয়ে দিয়েছেন। With this additional tariffs, the export could come down 20 to 30% from September onwards. The government has promised financial aid such as greater subsidies on bank loans and support, ভর্তুকি দেওয়া হবে ব্যাংকের ঋণে এবং সাপোর্ট করা হবে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল বা আর্থিক ক্ষতিকে গভর্নমেন্ট ঝাঁপিয়ে পড়ে সাহায্য করবে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে একদিকে তো ক্ষতি হয়েছে, আবার অন্যদিকে ক্ষতির পরিমাণ যে বিরাট কিছু তা নয়, কিন্তু হ্যাঁ ভারতবর্ষের অর্থনীতিতে তার ছায়া পড়বে। সেটা মোকাবিলার জন্য যে যে শিল্পে ক্ষতি হবে, যেখানে আর নতুনভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পণ্য পাঠাতে পারবেন না, সেই সব শিল্পতে সহজ শর্তে লোন বা ঋণের ব্যবস্থা এবং সরকারও ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তাতে কিসে, অনেকেই প্রশ্ন তুলবেন যে তাতে সাপে বড় হলো কেন। এবার আসছি সেই ক্ষেত্রে। On Sunday, US Vice President J.D. Vance told NBC News that President Trump had applied aggressive economic leverage, including secondary tariffs on India, to make it harder for the Russians to get rich from their oil company and force Russia to stop bombing Ukraine. দেখুন, এর থেকে বোধহয় হাস্যকর আর কিছু হতে পারে না। একদিকে রুশ দেশের প্রেসিডেন্ট, আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসে মিটিং করছেন আলাস্কায় কে? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের মন রক্ষার্থে অনেক কিছু বলেছেন, যে কারণে মিটিংয়ের পর, বৈঠকের পর আমরা জানি জেলেনস্কিকে ফোন করেছিলেন, ইউরোপিয়ান ইউনিয়ন লিডারদের ফোন করেছিলেন। কেন করেছিলেন? নিশ্চয়ই তার কোনো এজেন্ডা আছে। এবং পুতিন, অনেকে বলছেন, বেশ শক্ত সামর্থ্য যেমন মানুষ তেমন তার মনোভাব, তিনি কড়া মনোভাবই দেখিয়েছেন। এবং এক কথায় আলাস্কায় অনেকে বলছেন তিনি এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছেন যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়েছে যে এই যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি ত্বরান্বিত করতে গিয়ে রুশদের অনেক কথা মেনে নিতে। এখন প্রশ্ন হচ্ছে কীরকম? আপনাদের প্রথমেই বলে রাখি, যুদ্ধ যদি বন্ধ করতে হয়, শান্তির যদি বৈঠক হয়, তাহলে কি বলবে সাধারণ মানুষ? যে আগে ভাই তোমরা যুদ্ধ বন্ধ করে বৈঠকে বসো, বৈঠকে ঠিক করে নাও। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? না না, যুদ্ধ বন্ধ করতে হবে না, আগে শান্তি বৈঠকে ঠিক হোক, যুদ্ধ যুদ্ধের মতো চলুক। এটা কার কথা? অনেকে বলছেন এটা আসলে রুশ দেশের এবং পুতিনের কথা। না, আমরা যুদ্ধ করে যাব, শান্তি বৈঠক হবে ওই যুদ্ধর সময়, মানে যুদ্ধের পরিস্থিতিতে শান্তি বৈঠক হবে। ইউক্রেন রুশ দেশের সঙ্গে বৈঠক করবে।
যুদ্ধ চলাকালীন বৈঠক হবে, অর্থাৎ রাশিয়া রুশ দেশ আক্রমণ করে যাবে, সেই অবস্থায় ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা এসে শান্তি বৈঠক করবে। এই কথাটা কেন ডোনাল্ড ট্রাম্প বলছেন? অনেকে বলছেন তার কারণ এটা পুতিনের কথা, রাশিয়া চায় বলে বলছে। তাহলে কি কোথাও সেদিন বৈঠকে এমন কিছু হয়েছিল যেখানে চাপ সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওপর? সুতরাং জেডি ভান্স, ইউএস ভাইস প্রেসিডেন্ট, যেটা বলছেন অ্যাগ্রেসিভ ইকোনমিক লিভারেজ, বলছে যে ভারতবর্ষের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা নাকি রুশদের ফান্ডিং বন্ধ করা। তাহলে ওই কথার সঙ্গে কি এই কথা, ওই ঘটনার সঙ্গে এই ঘটনা আদৌ মিলছে? হাউ হ্যাজ দিল্লি রেসপন্ডেড টু ইনক্রিজ ট্যারিফ? New Delhi has rejected US allegation that India's purchase of Russian crude oil is funding Moscow's war in Ukraine, calling secondary tariff unfair, unjustified and unreasonable. একেবারে ভারত পরিষ্কার বলে দিয়েছে নয়া দিল্লি, না এই যে জেডি ভান্স যে কথাগুলো বলছেন এর সবই হচ্ছে অজুহাত। এই যে সেকেন্ডারি যে ট্যারিফ, অর্থাৎ দ্বিতীয়বারের জন্যে যে চড়া হারে আরও 25% শুল্ক চাপিয়ে দেওয়া হলো, সেটা আনফেয়ার, সেটা অবৈধ, সেটা আনজাস্টিফাইড, অযৌক্তিক এবং অবশ্যই আনরিজনেবল। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভারত খুব কড়া মনোভাবই নিয়েছে। দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার MEA also declared that India will take all action necessary to protect its national interest. আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে যা যা করার তাই তাই করব। এবার আপনাদের নিশ্চয়ই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কেন আমি বলছিলাম সাপে বর। Responding to the speculation over India's purchase of Russian oil, Vinay Kumar, India's ambassador to Russia, clarified on Monday that Indian companies will continue buying oil from wherever they get the best deal. অর্থাৎ আমাদের রুশ দেশের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের যে কোম্পানিগুলো আছে তারা যেখানে ভালো ডিল হবে দেশের জন্য তারা কিনে নেবেন এবং সেটা সস্তায়, যেখানে সস্তায় পাওয়া যাবে, ভালো মাল সস্তায় পাওয়া যাবে, কিনে নেওয়া হবে। What has PM Modi said on secondary tariff? Prime Minister Narendra Modi has assured Indian citizens that no matter how much pressure comes, we will keep increasing our strength to withstand it. খুব গুরুত্বপূর্ণ যে আমাদের উপর যতই চাপ আসুক আমরা আমাদের মতো এগিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী এই কথাটি বললেন? My government will never let harm come the way of small entrepreneurs, farmers, livestock rearers, he told a gathering in Ahmedabad on Monday. গত সোমবার আপনারা জানেন এই কথাই বলেছেন যে আমাদের যারা ছোট ছোট যারা এন্টারপ্রেনার আছে, আমাদের এখানে যারা কৃষক আছেন, যারা পশুপালন করেন, তাদের কাছে কিন্তু এই আঘাতটা এসে পড়বে না। অর্থাৎ ভারতবর্ষের মূল অর্থনীতির ধারা যেখানে কৃষি, যেখানে পশুপালন, যেখানে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে, এখানে কিন্তু এসে পড়বে না আঁচ। কেন এসে আঁচ পড়বে না? কারণ ভারতবর্ষ বিরাট মার্কেট। আমি আপনাদের আগেও বলেছি, আজও বলছি, এটা মোটামুটি প্রমাণিত। তার কারণ দুবার ভারত প্রমাণ করেছে যে অর্থনীতির ক্ষেত্রে আমরা কতটা স্বাবলম্বী। একটা হচ্ছে আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দা তখন ভারত কিন্তু ওই ডামাডলের বাজারেও খুব সুন্দরভাবে বোয়িং ফ্লাইটের মতো বয়ে গেছে, বুঝতেই দেয়নি। প্যাসেঞ্জাররা বা যাত্রীরা ভেতরে বুঝতেই পারছে না বাইরে কি পরিবেশ রয়েছে, কি টার্মোয়েল রয়েছে, কি গণ্ডগোল, মানে কি গোলযোগ চলছে চারিদিকে, বুঝতেই পারেনি। আরও একবার আপনারা দেখেছেন করোনা বা অতিমারিতে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনীতির ওপর সাংঘাতিক চাপ পড়েছে। দেখুন, চাপ তো সব দেশেই পড়েছে, কিন্তু আমাদের অর্থনীতি ভেঙে পড়েনি। কিন্তু অনেক এরকম দেশ আছে যাদের অর্থনীতি ওই চাপ সহ্যই করতে পারেনি। অর্থাৎ এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার, ভারতবর্ষের অর্থনীতি, সেটা কৃষি কারণে, পশুপালন, ছোট ছোট বিভিন্ন ব্যবসায়ী, এরাই হচ্ছে আমাদের অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে। ভারতবর্ষের বিরাট মার্কেট রয়েছে, আমাদের বিদেশে বিক্রি না করলেও চলে। তার কারণ আমাদের, হ্যাঁ এটা ঠিক কথা, বিদেশে যত বিক্রি হবে তত বৈদেশিক মুদ্রা আমাদের ভারতবর্ষে ঢুকবে, কিন্তু আমাদের মার্কেটটাও কিন্তু এতটাই বড়। সুতরাং আমাদের এখানকার বিভিন্ন বহুজাতিক সংস্থা এই দেশে মার্কেট ধরার জন্য উঠে পড়ে লাগে এবং আমাদের দেশজ পণ্য যদি উৎপাদিত হয় এবং সেই পণ্য যদি ভারতবর্ষেই বিক্রি হয়, তাও কিন্তু ভারতবর্ষের ক্ষমতা আছে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়া। সুতরাং কোথাও সরকার সেদিকেই এগোচ্ছে, যে কারণে বারবার করে বলছি সাপে বর হচ্ছে।
তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা কে কিনলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে কি হচ্ছে না, আমাদের জনপ্রতি আয় বাড়ছে কি বাড়ছে না, আমাদের দেশে নিত্য আবশ্যিক জিনিসপত্র তার দাম আমরা কমাতে পারছি নাকি, আমাদের দেশে তেলের দাম যদি কমে তার প্রভাব সর্বত্র পড়বে। অর্থাৎ আমরা যদি ইউএস যে ট্যারিফ চাপিয়েছে চাপাক, আমরা যদি কম টাকায় তেল রুশ দেশ থেকে আনতে পারি, তেলের দাম যদি আস্তে আস্তে করে কমে, তাহলে তার প্রভাব কিন্তু গোটা দেশ জুড়ে পড়বে। অর্থাৎ ধরুন তামিলনাড়ু থেকে কোনো একটি পণ্য, অত্যাবশ্যকীয় পণ্য আমাদের এখানে আসছে, ক্যারিং কস্ট অর্থাৎ এই তেলের জন্য যানবাহনের বা পরিবহনের একটা বিরাট অঙ্ক ব্যয় হয়। তেলের দাম কমলে সেটা কমবে এবং জিনিসও কমবে এবং উপভোক্তা বা যারা কিনবেন তাদের সুবিধা হবে, কারণ জিনিসপত্রের দাম তাহলে নিচের দিকে নামবে। সুতরাং এই ঝুঁকিটা যদি ভারত নিতে পারে তাহলে কিন্তু ভারতের সাধারণ মানুষের লাভ হবে বলে অনেকে মনে করছেন। মোদি প্রমিস রিফর্মস, পরিষ্কার লিখেছে মোদি, তিনি কথা দিয়েছেন যে সংস্কার হবে। জিএসটি যেটা, সেই জিএসটিটা আরও বেশি লঘু করে দেওয়া হবে যাতে সুবিধা হয়। A push for self-reliance, নিজের পায়ে নিজে দাঁড়ানো। Government's Council is set to convene on September 3 to 4 with a significant agenda focused on reducing tax levies, a variety of goods and services. বিভিন্ন জায়গায় ট্যাক্সকে, করকে কমিয়ে দেওয়া হবে। Analysts caution, however, the corporate earnings, especially for the banks and IT firms, may remain under pressure even with the consumption ট্যাক্স কাটস। দেখুন, ব্যাংক এবং আইটি ক্ষেত্রে অনেকেই বলছেন যে এর একটা প্রভাব পড়বেই, তথ্য প্রযুক্তিতে প্রভাব পড়বে এবং ব্যাংকে প্রভাব পড়বে, এটা অনেকে বলছেন যে এটা কাটানো যাবে না। কান্ট্রিজ উইথ লোয়ার ইউএস ডিউটিস, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়া, দেখুন সমস্ত দেশ, যে দেশগুলো ভারতবর্ষ থেকে অনেক পিছিয়ে রয়েছে, এই সমস্ত দেশগুলো কুড কুইকলি স্টেপ ইন ক্যাপচার দ্য ইন্ডিয়াস শেয়ার। অনেকে বলছেন এই দেশগুলো লাফিয়ে পড়ে কী করতে পারে, যে ইন্ডিয়ার মার্কেটটা ধরতে পারে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, ধরুন এমন অনেক কিছু রয়েছে যা মার্কেট অন্য কেউ নিতে পারবেন না, তাদের সেই ক্ষমতা নেই। ভারতবর্ষ একটা বিরাট, মানে ভারতবর্ষ নিজে একটা দেশ, একটা উপমহাদেশের মতো। এখানে কি নেই? মরুভূমি থেকে শুরু করে, পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে, শস্য শ্যামলায় ঢেকে যাওয়া বা নিবিড় বনাঞ্চল থেকে শুরু করে, সমুদ্রের জল থেকে শুরু করে, মিষ্টি জল থেকে শুরু করে, কি নেই? খনিজ পদার্থ, প্রাকৃতিক সম্পদ, মেধা, শ্রম, সমস্ত কিছু। এই জন্যই তো বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সুতরাং এই যে দেশগুলোর নাম, যারা অনেক পিছিয়ে রয়েছে, তারা আদৌ সেই মার্কেটটা দখল করবে এটা ভাবার কারণ নেই। কিন্তু অনেকেই বলছেন হ্যাঁ, এরকম সম্ভাবনা আছে। ওয়ান্স বায়ার শিফট, উইনিং দেম back isn't easy. Srivastava cautions that this could mean widespread job losses, export hubs, and reduced role for India in global value chains. He added that rivals ranging from China, Vietnam, Mexico, and Turkey, Nepal, Guatemala, Kenya বলা হচ্ছে। কিন্তু দেখুন, আপনারা যদি খুব ঠান্ডা মাথায় ভাবেন, এত কি সোজা? ভারতবর্ষ কেন এগিয়ে আছে? ভারতবর্ষ এগিয়ে আছে এই কারণে, আমাদের এখানে, হ্যাঁ আমি এটা তো অবশ্যই মানছি, চীনের মতো ওরকমভাবে তো মানুষকে যন্ত্রের মতো খাটানো হয় না এবং ওই রকম শ্রম অত সহজলভ্য নয়। কিন্তু পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের এখানে সহজলভ্য শুধুমাত্র মানুষের মেধা শ্রম নয়, গোটা পৃথিবীতে চীনকে ছেড়ে দিলে ভারতবর্ষ এত স্কিল্ড বা দক্ষ এবং মেধাবী শ্রমিক আছে যারা কিন্তু আমাদের অনন্য করে রেখেছে। তাছাড়া আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে, ভারতবর্ষ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, আমাদের এদেশে গণতন্ত্র রয়েছে, আমাদের এদেশে যাই হোক না কেন বাংলাদেশ বা পাকিস্তানের মতো নয়, বা এদেশ শ্রীলঙ্কার মতো নয়। আমাদের সংবিধান এবং আমাদের দেশের স্ট্রাকচার বা কাঠামো অত্যন্ত, মানে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে ভুলচুক তো থাকবেই, অনেক বিতর্ক হবে। কিন্তু আপনারা যদি দেখেন, দশকের পর দশক আমরা গণতন্ত্রটা প্র্যাকটিস করে যাচ্ছি। সুতরাং আমাদের একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে
এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও অনেকে বলছেন যে এই ছোট ছোট দেশগুলো এই মার্কেটটা দখল করতে পারে, কিন্তু না, আদতেও সেই জায়গাকেই পৌঁছাতে পারবে। দেখুন, এর পাশাপাশি এটাও ঠিক যে আমাদের আমাদের অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তি আছে, সেগুলো রিভাইভ করবে। আমাদের এখানে যত সময় গড়াবে বিশ্ব জিওপলিটিক্স তার পরিবর্তন ঘটবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খদ্দের যদি এইভাবে চলতে শুরু করে, তাহলে মার্কিনীদেরও কিন্তু লাভ হবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও চাপে পড়বে। তাছাড়া আপনারা তো সবাই জানেন যে নরেন্দ্র মোদী শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন চীনে। চীনের এখন অভ্যন্তরীণ যা অবস্থা এবং বিশ্ব রাজনীতিতে এখন যা অবস্থান, সেখানে চীন ভারতের সঙ্গে কোনো রকম বিরোধিতা তো দূরের কথা, বরং ভারতের সঙ্গে মিত্রতা চাইছে এবং ব্যবসার ক্ষেত্রেও চাইছে। এবং চীনও এই সুযোগ হারাতে চাইবে না। এত বড় দেশের একটা মার্কেট এবং এই রকম একটা বাণিজ্যিক মৈত্রেয়ী সম্পর্ক তাদেরও সমৃদ্ধ করবে। আবার অন্যদিকে আমরা জানি যে রুশ দেশ, সে তো খুব ভালো মতো জানে যে তাকে স্কেপগোট করা হচ্ছে, মানে বলির পাঠা করা হচ্ছে। সে এবার তার মতো করে অবশ্যই চাপ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের বিভিন্ন, দেখুন, পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেসি আর আমরা হচ্ছি লার্জেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের সঙ্গে বৃহত্তম গণতন্ত্রের কোথাও তো যোগাযোগ আছে। এবং এটাও তো ঠিক, ভারতীয় বংশোদ্ভূত ভোটাররা মার্কিন যুক্তরাষ্ট্রে, তারাও কিন্তু বিভিন্ন প্রদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে তারা নির্ণায়ক শক্তি তাদের রয়েছে। সুতরাং অনেকেই বলছেন সাময়িকভাবে একটু বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সাপে বড় হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ আমরা আমাদের পায়ে আরও জোরে দাঁড়াবো। কথায় বলে না, রোদ জল ঝড়ে যে দাঁড়িয়ে থাকে সেই দাঁড়িয়ে থাকে, আর যে দুর্বল সে ভয় পায়। এখন দেখা যাক চীনে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি কথা হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনেকে মনে করছেন যে একটা বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। সত্যি কি তাহলে ভারতের সাপে বড় হলো? সময়ই বলবে।